পাহাড়ের কার্ভ দিয়ে যখন পরপর অনেকগুলো বাইক একসাথে যায় না তখন, আর ওখানে অ্যারোটা এমন জায়গায় দেওয়া রয়েছে না, ওই অ্যারোতে বাইকটা স্কিড করেছে, হিমালয়ান একটু পড়ে গেছে, ফগ ল্যাম্পের ক্ল্যাম্প খুলে গেছে। এটা অ্যাকচুয়ালি স্তূপা, যেটা বৌদ্ধ মঙ্কসরা হয় তাদের স্মৃতিসৌধ হিসাবে এটা বানানো রয়েছে। রাজেশ বলছে পাপটা এটাই করেছে তোমাদের সাথে এসছি ভাই। অরুণাচলে আজকে সকালটা শুরু হচ্ছে কিরম ভাবে তোমাদের দেখাই। এই দেখো বান্টু এদিকে জল নিয়ে রেডি, নিচে কি আছে পুরো বিছিয়ে দিবি নাকি? এক গ্লাস জল দিস, এক গ্লাস জল দিস, এক গ্লাস জল নিয়ে। আরে এটার মধ্যে সবটা তো যাবে না, আরে তো ওয়েস্টেজও হবে। এই হচ্ছে সুন্দর ভালুকপং এর ভিউ। আর আমি আস্তে আস্তে কথা বলছি, তার কারণ হচ্ছে আমি ওয়েট করছি কখন কার গায়ে জল দেবো। ওয়েট করা হচ্ছে এখনো অবধি, নিচে বাইকের সামনে কেউ এসে পৌঁছায়নি, যারা এসছে তাদের গায়ে আমরা জল ঢালতে পারবো না আর কি। রেডি হওয়ার নাম নেই, গায়ে জল ঢালবি বলে এত কোন ছক করে যাচ্ছিস। তুই একবার একটু ওকে বল যে ভাই তোর বাইকের উপরে কি একটা পড়েছে, তুই একটুখানি দেখে নে। আমি উপর থেকে দেখলাম, একটুখানি দেখে নে। দিয়ে পাস করা ক্লাস কোথায়? ক্লাস কোথায়? বাইকের উপরে কি পড়ে আছে? কিন্তু অনেক জন আছে। তুই তো ঢাল তো। এ তোর টপ বক্স রেডি আছে? তোর টপ বক্স রেডি আছে? কে দিল? আমি জানি না, সত্যি জানি না, আমি দিইনি। এই যে এই বান্টু হিমা থেকে ডেকে এনেছে, ডেকে এনে জল দিয়ে ভিজিয়ে দিয়েছে। জার্নি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সেফ জার্নি। থ্যাংক ইউ, নমস্তে। সেফ জার্নি। কালকে আমরা এখানে আসার পরে একবার উত্তরীয় পেয়েছি, আবার বেরোনোর সময় আরেকবার উত্তরীয় পাচ্ছি। আমাদের মধ্যে অনেকেই আছো যারা প্রথমবার পাহাড়ে রাইড করতে চলেছো। তো কালকে থেকে যেমন সুমিত বা রাজদীপ, অনেকেই কালকের থেকে অনেক কোয়েশ্চেন করেছো, কোয়ারি করেছো। রাইড এতদিন অবধি আমাদের একটু টাফ ছিল বিকজ অফ লং রোডস, এবার হয়ে যাবে টাফ বিকজ অফ টেকনিক্যালিটি। আমরা ডিস্টেন্সটা কিন্তু বেশি মেনটেন করতে পারছি না, একটু গ্যাপ মেনটেন করতে হবে। আমি একটা ছোট্ট এক্সপিরিয়েন্স বলছি যে আমরা যখন আসছিলাম কলকাতা থেকে শিলিগুড়ি, তখন সামথিং একটা সময় আমি যখন আসছি, আমি ব্রেকিং করে দিয়েছি, সামনের একটা মানুষ উড়ে সামনে চলে এসছে। ব্রেকিং ব্যাপারটাতে একটু জোর কম দিয়ে যদি ডিস্টেন্সটা আমরা মেনটেন করতে পারি। একটু মাথায় রাখবে যে কোনো জায়গায় নোংরা আমরা ফেলবো না, ঠিক আছে? নোংরা কোনো জায়গায় বিস্কিটের প্যাকেট হোক, লজেন্সের প্যাকেট হোক, সেটা যদি ডাস্টবিন না পাই আমরা নিজের পকেটে রেখে দেবো, গিয়ে হোটেলে গিয়ে ফেলবো। অরুণাচলের পেট্রোলের দাম হচ্ছে 92.47। আমরা ভালুকপংয়ের টিপি অর্কিড রিসার্চ সেন্টার। তো এখানে আমরা একটু ঘুরে দেখবো। এখানে অর্কিড, এখানে প্রচুর রকমের উদ্ভিদ রয়েছে। এখানে কিন্তু প্রচুর অর্কিড দেখতে পাচ্ছি আমরা, বিভিন্ন কালারের রয়েছে। কালার পার্পল, এটা পিঙ্ক, লাইট পিঙ্ক, ওটা পুরো হোয়াইট। কত অর্কিড দেখো, আর বিভিন্ন রকমের নামও কিন্তু আছে অর্কিডগুলো। এখান থেকে একটা সুন্দর রিভার যাচ্ছে। কে বলতে পারবে কি নাম নদীটার? তো কামিয়াং রিভার বলছে সুরজিৎ দা। কেমন লাগছে সিলভিয়া জায়গাটা? দারুণ লাগছে, এনজয় করছো? ব্যাস। সো এখানে অর্কিড গার্ডেন আমরা ভিজিট করে নিয়েছি। ডান সাইডে কামেং নদী মানে আসামে যেটা জিয়া ভরলি ছিল, তো সেই কামেং নদী ক্রস করে এখন কিন্তু আমরা পাক্কেট টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে যাচ্ছি বলতে পারো। একদম কোর এরিয়া নয়, তবে এটা ফরেস্ট এরিয়া। তো প্রথমে ভালুকপং থেকে বেরিয়ে আমাদের হোটেল থেকে বেরিয়ে হোটেল সিগাল, ব্যবহার কিন্তু সত্যিই খুব ভালো ছিল, খুবই ভালো ব্যবহার ছিল। আজকে আমাদের জার্নি হচ্ছে
দিরাঙের দিকে, দিরাঙের ডিস্টেন্স এই 130 কিলোমিটার, 125-30 কিলোমিটার হবে ভালুকপং থেকে। হবে মানে কি ওই আর কি 125 কিলোমিটার ধরো। তো দিরাং যাব আমরা। আর এখন কিন্তু টাইম হয়ে গেছে 12:34। এখানে অর্কিড গার্ডেন দেখতে কিন্তু বেশ কিছুটা সময় চলে গেছে। অর্কিড গার্ডেন তোমাদের দেখিয়েছে বনি, অর্কিড দেখিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আসলে ভালুকপং দিয়ে গেলে তোমাদের যদি অর্কিডের উপর ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই কিন্তু একবার ভিজিট করে যেতে পারো। এ হচ্ছে আমাদের টেল বিপ্লব। বিপ্লব কিন্তু ফাটিয়ে দিচ্ছে। বিপ্লবের আগে রয়েছে রাজেশ। রাজেশ প্রত্যেকটা টাইমে কিন্তু সামনের দিকেই থাকে, কিন্তু কাল থেকে দেখছি রাজেশ একদম টেলের সাথে সাথে যাচ্ছে, একটু স্লোই চলছে রাজেশ। আর এই হচ্ছে অমিতেন্দুদা। অমিতেন্দুদাও একদম ফাটিয়ে দিচ্ছে, একদম ম্যান করে দিচ্ছে অমিতেন্দুদা। এইবারে আমাদের কিন্তু অরুণাচলে পারমিট করতে হেল্প করে দিয়েছে অয়নদা। অয়নদা এই সমস্ত দায়িত্ব নিয়ে সমস্ত কিছু করে দিয়েছে। তো অয়নদার কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু আমার ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। পারমিট নিজে এসেও করা যায়, এমন কোনো ডিফিকাল্ট ব্যাপার নয়, একদম নিজে এসে বর্ডারেই করা যায়। ভালুকপংয়ে অরুণাচলে পারমিট হয়ে যায়। তো লাগে হচ্ছে পাসপোর্ট সাইজের ফটো, আধার কার্ড, এই দুটো ডকুমেন্টসেই মোটামুটি হয়ে যায়। আজকে কিন্তু বেশ কিছুটা অল্টিটিউড গেইন করতে হবে, প্রায় 4-4.5 ফিট অল্টিটিউড আমাদের গেইন করতে হবে। আর ভালুকপংয়ের অল্টিটিউড 1000 ফিটের কাছাকাছি, আর দিরাঙে অল্টিটিউড হচ্ছে প্রায় 5-5.5 ফিট। হিমালয়ান 450 আর R15 দুটো পাশাপাশি যাচ্ছে বলতে পারো। তো ক্লোজই চলেছে দুজনে, দুটো দুরকম সেগমেন্টের বাইক বলতে পারো। কমান ডেরেক, ম্যান ম্যান। পাহাড়ে উঠতে শুরু করে দিয়েছি, আর তার সাথে সাথে হালকা রাস্তা এদিক ওদিক হবে, অসুবিধা নেই। পাহাড়ে তো একটু তো হবেই রাস্তা, তবে বেশিরভাগ রাস্তাটা কিন্তু আমরা ভালো পাবো। হর্নেট রয়েছে, হর্নেটের কিন্তু ব্রেক প্যাডে একটু প্রবলেম হচ্ছিল, হিমাদ্রি সেটাকে মোটামুটি ঠিক করে দিয়েছে। এইসব এরিয়াতে কিন্তু আচার পাওয়া যায় খুব, বাঁশের আচার। ওই সাদা সাদা ওগুলো কিন্তু সব রাস্তা। এবার রাস্তা দিয়ে উপরের দিকে আস্তে আস্তে উঠে যাবো আমরা, ওই পাহাড়ের টপে আমাদের পৌঁছাতে হবে। মায়াবী অরুণাচল প্রদেশ, খালি ভিউ দেখো, পরপর পরপর পাহাড়ের লাইন রয়েছে। আর এদিকটা তো পুরো মেঘে ঢেকে গেছে, পুরো ঘন কালো মেঘে ঢেকে গেছে। একটু ওঠার পরে কিন্তু ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। জাস্ট শেষা ক্রস করে এসেছি, শেষাতে আর্মি ক্যাম্প ছিল বলে আমি সেরকমভাবে শ্যুট করিনি। ভালুকপং থেকে মোটামুটি 35-40 কিলোমিটার রাইড করে উপরে উঠে যাওয়ার পরই দেখতে পাচ্ছি ঠান্ডা লাগতে শুরু করে দিয়েছে। পাহাড়ের কার্ভ দিয়ে যখন পরপর অনেকগুলো বাইক একসাথে যায় না, তখন দেখতে এত সুন্দর লাগে, চোখের জন্য পুরো একদম তৃপ্তি তৃপ্তি, একটা শান্তি লাগে। দেখো বাইকগুলো সামনে এরকমভাবে লিন করছে, আলাদাই একটা শান্তি, আলাদাই একটা তৃপ্তি, দেখে একটা তৃপ্তি পাওয়া যায়। নেচফু টানেল তোকে মেরে দিয়েছে টাচ। ওকে দাঁড় করিয়ে আস্তে করে বল যে তোমার ওভারটেকটা, বলছি ওভারটেক একটু আস্তে করে করো সৌভিক, ওভারটেক একটু আস্তে করে করো। ওভারটেক বুঝতে পারছে না কিন্তু কেউ পেছন দিকে, তুমি যখন ওভারটেক করছো না একটু অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, একটু দেখে নিয়ে ওভারটেক করো, হর্ন মেরে করো, ঠিক আছে? এবার একটা জিগজ্যাগ রোড দিয়ে আমরা নিচের দিকে নামছি, একদম জিগজ্যাগ রোড। টেঙ্গা 20 কিলোমিটার দেখাচ্ছে। এখানে আমরা ফটো তুলতে দাঁড়িয়েছিলাম, ড্রোন শট নিলাম। আর তারপরে কিছু রাইডার সব আগে গেছে। ও শুনলাম যে হালকা অ্যাক্সিডেন্ট হয়েছে হিমালয়ানের। কি হয়েছে? এখানে একটা টার্নিং রয়েছে, এই টার্নিংটা কিন্তু খুবই সাংঘাতিক টার্নিং, পুরো একদম দেখো ইউ টার্ন নিয়ে এই পাশে যাচ্ছে রাস্তাটা। আর ওখানে অ্যারোটা এমন জায়গায় দেওয়া রয়েছে না, ওই অ্যারোতে বাইকটা স্কিড করেছে, হিমালয়ান একটু পড়ে গেছে। ও রাইডিং জ্যাকেটের জন্য কিন্তু দেখো, রাইডিং জ্যাকেট এইখানটা দেখো ঘষে গেছে, রাইডিং জ্যাকেট রয়েছে বলে কিন্তু কোনো অসুবিধা হয়নি। আর এইদিকে দেখো একটা মোটা পাঁচিল রয়েছে, তাও এখানটা পুরো খাদ, নিচ দিয়ে নদী গেছে। মানে বড় কিছু হতে পারতো কিন্তু সেরকম কিছু হয়নি, এটাই হচ্ছে
ভালো ব্যাপার। বিপ্লব নিয়ে আসো, বিপ্লব নিয়ে আসো। এখানে আজকে হোটেল পালচক, এখানে আজকে আমাদের লাঞ্চ। সকাল থেকে আমরা এখন অবধি 70 কিলোমিটার মতো রাইড করেছি, করে টেঙ্গা বলে একটা জায়গায় এসে পৌঁছেছি। এখান দিয়ে আমরা করবো হচ্ছে লাঞ্চ। যেরকম সেটআপ আমাদের রয়েছে, অলরেডি আমাদের গাড়ি চলে এসছে। আসার পরে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে গরম টরম করে এখন বেশিরভাগই সবাই লাঞ্চে বসে পড়েছে। আর তার সাথে সাথে এই যে পাহাড়ে আমরা এতক্ষণ রাইড করে এলাম, আজকে আমাদের সাথে কিন্তু বেশ কিছু এরম রাইডার রয়েছে যারা হয়তো প্রথমবার পাহাড়ে রাইড করছে। তো তার মধ্যে আমি পেয়েছি এখানে ডেরেককে। ডেরেকের বাইক কোথায়? ডেরেকের এক্সপিরিয়েন্স কিরম লাগলো পাহাড়ে প্রথমবার রাইড করে, কিরম লাগলো? মোটোজিপি রাস্তা, আমার তো এই বাইক নিয়ে কোনো প্রবলেম হচ্ছে না। প্রবলেম হচ্ছে না? মানে কোমরে পেন বা কিছু? রাস্তার জন্য এই পেনগুলোই উড়ে যাচ্ছে। রাস্তার জন্য পেন উড়ে যাচ্ছে না? চালিয়ে মজা লাগছে? ডেরেক কিন্তু এবারে এইচএস দিয়েছে, জাস্ট এইবারে এইচএস দিয়ে ওই ট্রিপে এসেছে। এর আগে জাস্ট ওর এক্সামের আগে ডেরেক আমাদের সাথে গেছিলো হচ্ছে যমুনা সুল, আর যমুনা সুলের পরে আবার সেকেন্ড ট্রিপে ডেরেক চলে এসছে। তো কলকাতা থেকে অরুণাচল ভালো লাগছে এসে রাইড করে? কোন জায়গাটা বেশি ডিফিকাল্ট মনে হলো, মানে এত লং? ডালখোলা রাস্তাটা, মানে ডালখোলা থেকে শিলিগুড়ির রাস্তাটা খুবই খারাপ ছিল, তো ওটাই ওর মানে কষ্ট হয়েছে আর কি ওখানে। কৌশিক পুরো আমার মতো সেম জ্যাকেট পরে এসেছে, সেম জ্যাকেট। আমার ইনফ্যাক্ট টর্নেডো প্রো পরে পুরো সেট, গ্লাভস থেকে শুরু করে জ্যাকেট প্যান্ট আমারও তাই কিন্তু। হ্যাঁ একদম সাইজ আলাদা জ্যাকেটের, বাকি সব সেম। ও কি কি আছে একটু যদি খাবারটা? হচ্ছে একদম খাবার আছে হচ্ছে ফ্রাইড রাইস, তার সঙ্গে হচ্ছে কাশ্মীর আলুর দম, আর হচ্ছে এখানে চিলি চিকেন। আলুর দমটা কিন্তু দারুণ হয়েছে, শুধু আলুর দম না প্রত্যেকটা খাবারই খুব ভালো হয়েছে, বাট স্পেসিফিক্যালি আলুর দমটা বললাম, আলুর দমটা খুবই ভালো হয়েছে। পানি হিমাদ্রিকায় জল ফেলতে বলেছে, এখন অস্বীকার করছে। কি তুই ভিডিওর শুরুটা দেখ, ভিডিওর শুরুটা দেখ, স্টোরি যেটা দিয়েছে স্টোরির শুরুটা দেখ। ও তিনবার ফেলেছে, ও দেখো কি করি, গাড়ি খারাপ হয়ে যাবে তখন দেখবো। গাড়ি খারাপ হবে না। চলো এখান থেকে লাঞ্চ হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি দুপুর 3:45। আর এখন অবধি আমাদের কিন্তু 79 কিলোমিটার রাইড করতে হবে দিরাংয়ের জন্য। আর সামনে রাস্তা নাকি বন্ধ আছে, রাজেশ এগিয়েছে, রাজেশ বললো যে রাস্তা নাকি সামনে বন্ধ রয়েছে, রাস্তার কাজ চলছে। আগের বারে যখন আমি এই রুট দিয়ে যাচ্ছিলাম তখন নাগ মন্দির ক্রস করে আমাকে কিন্তু 6 ঘন্টা দাঁড়াতে হয়েছিল ল্যান্ডস্লাইডের জন্য, তো সেরকম হলে খুবই মুশকিল হয়ে যাবে। প্রচুর খেয়ে নিয়েছি, দারুণ খাওয়া দাওয়া হচ্ছে। অয়ন্দা যা অ্যারেঞ্জমেন্ট করেছে এবার জাস্ট ফাটিয়ে দিচ্ছে। দিরাং 77, তাওয়াং 201। আমি কিন্তু কামেং রিভার ক্রস করে বেরিয়ে চলে এসেছি। এতক্ষণ নদী আমাদের রাইট সাইডে ছিল, এবার লেফট সাইডে চলে গেল। আর এই যে সামনে মন্দিরটা দেখা যাচ্ছে, এটাই কিন্তু নাগ মন্দির। বনি সেই জায়গা দেখে নে, নাগ মন্দির, এটা একটা বিখ্যাত জায়গা এখানকার। ওই জায়গাটা বনি, হ্যাঁ ল্যান্ডস্লাইড হয়েছিল, ওই যে এখনো ল্যান্ডস্লাইডটা দেখা যাচ্ছে মনে হয়, ঠিক ওই জায়গাটায়। হ্যাঁ এখানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম এরকম একটা জায়গায়, দেশি চিকেন দিয়ে ভাত খেয়েছিলাম। এই জায়গাটায় আটকেছিলাম, ঠিক এই জায়গাটায়। পুরো দুপুরবেলা 1:30 থেকে সন্ধ্যে 7টা অবধি এখানে আটকেছিলাম। পলাশ ফুল গাছটা দেখো পুরো লাল হয়ে আছে, কোনো পাতা নেই গাছে, খালি ফুল হয়ে রয়েছে। এটা কিন্তু অদ্ভুত ব্যাপার, পুরো ফুল হয়ে রয়েছে, কোনো পাতা নেই। নদীতে মাছ ধরছে, কামেং নদীতে মাছ ধরছে, জাল ফেলেছে। আশা করছি মাছ পাবে না জানি না। নদীর ঠান্ডা জলে মাছ ধরছে। আর এদিকে যে গ্রামটা দেখা যাচ্ছে, দেখো কি সুন্দর না গ্রামটা। টেঙ্গাতে প্রচুর মাছ ফাছ পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি, বোয়াল মাছ দেখতে পেলাম, রুই মাছ দেখতে পেলাম। টেঙ্গা বাজার বলতে পারো এটা। দিরাং থেকে 65 কিলোমিটার আগে রয়েছে টেঙ্গাতে কিন্তু পেট্রোল পাম্প রয়েছে। টেঙ্গা ক্রস করার পরে একটা ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্পও রয়েছে দেখতে পাচ্ছি। আসিফ দা সব ঠিক আছে তো? ফাটিয়ে সব ঠিক আছে তো? ওই উপরে দেখা যায় বমডিলা এখান থেকে 8 কিলোমিটার। উপরে ওয়েদার দেখতে পাচ্ছ কি কন্ডিশন হয়েছে, পুরো মেঘ জমে আছে একদম।
বমডিলা, ওয়েলকাম টু বমডিলা। আমরা একদম বমডিলা টাউনের ভেতর দিয়েই যাচ্ছি, কিন্তু চলে এসেছি আমরা। বমডিলা এতটাই টপে রয়েছে না যে ঠান্ডা কিন্তু বেশ লাগছে। আমরা কিন্তু বমডিলা টাউনের একদম ভেতরে চলে এসেছি। ওই তোমাদের প্রথমে যে একটা রাস্তা দেখালাম, ওই রাস্তাটা দিয়ে কিন্তু গেলে বমডিলাকে বাইপাস করে বেরিয়ে যাওয়া যেত। আমরা সে বমডিলা হয়েই আসছে। বমডিলাতে কিন্তু বেশ অল্টিটিউডে রয়েছে। দিরাং 42 কিলোমিটার, জাং 142, জাং ওয়াটারফল রয়েছে। ও ভাই, আমরা এরকম নিচে নামবো, নিচে নেমে ওই রাস্তা দিয়ে দিরাঙের দিকে যাব। ওই যে রাস্তা। কি হলো? চলো চলো। আগের বারে এই জায়গাগুলো আমরা অন্ধকারে পেরিয়েছিলাম, তো এই সৌন্দর্যটা না ফিল করতে পারিনি। এইবারে দেখছি আর বনির সাথে ডিসকাস করছি যে অরুণাচলের এই পার্টটা এতটাই সুন্দর, দারুণ লাগছে কিন্তু জায়গাটা দেখতে। বাড়িগুলো দেখো, ঘরগুলো দেখো, বহু পুরনো কাঠের তৈরি গ্রাম বলতে পারো একটা। পুরো ঘরগুলোই কিন্তু কাঠ দিয়ে তৈরি। কি হলো? ফগ ল্যাম্পের ক্ল্যাম্প খুলে গেছে। না, পড়ে গেছো? ক্ল্যাম্প খুলে গেছে, দাঁড়াও জিপটাই লাগাই। লজ্জার কিছু নেই, সবাই পড়ে, আমিও বহুবার পড়েছি, কোনো লজ্জার কিছু নেই। হ্যাঁ, ওই পড়েছে, ও বলছে না, লজ্জা পাচ্ছে। অর্ক লাগা দেখি এটা। যার বাইক সে পড়েনি, অর্কর পিলিয়ন পড়ে গেছে। আরে বাবা, এত লোক এখানে দাঁড়িয়ে আছে। জিপটাই ছিল, বেঁধে ফেঁধে দিয়েছি, হয়ে গেছে। আরে চল চল। তো অরূপ চালাচ্ছে টিভিএস স্টার সিটি। এখন আমি টেল করছি আপাতত। বিপ্লবের সাথে আরও 3 জন আছে পেছনে, ওরা রেনকোট পরতে দাঁড়িয়েছে। হঠাৎ বৃষ্টি নেমে গেছে, সুরজিৎ ওর গাড়ি থেকে ফোন করে বলে দিয়েছে আমাদের যে বৃষ্টি পড়ছে, ওই জন্য আমরা পেছনে দাঁড়িয়ে রেনকোট পরে নিয়েছিলাম। আর অরূপ আর বিপ্লব আসছিল, বিপ্লবকেও রেনকোট পরতে বলেছি। বিপ্লব এখন রেনকোট পরছে। আমি আপাতত একটা টিমকে টেল করছি। সন্দীপ যাচ্ছে লিডে, আমি যাচ্ছি টেলে। তো আমরা একসাথেই আসছিলাম, কিন্তু অরূপ একটু স্লোই চালাচ্ছে। তার কারণ একটু কনফিডেন্স ডাউন লাগছে অরূপের। টিভিএস স্টার সিটি একটু পাওয়ার ল্যাগও করছে, তার সাথে সাথে ওর ফগ ল্যাম্পটাও কেটে গেছে দেখতে পাচ্ছি। এটাও হিমাদ্রিকে দেখাতে হবে। বিরাট অ্যাডভেঞ্চার হয়েছে নাকি লাস্টে? হ্যাঁ, এখানে আসতে গিয়ে ভালোই অ্যাডভেঞ্চার হয়েছে। আমরা কয়েকজন ভুল করে উপরে উঠে গেছিলাম, আবার ঘুরে নেমেছি। খুব একটা কিছু নয় যে ওঠা যাবে না। আরে তুমি কোথায় আর আমরা কোথায়? তুমি কোথায়, আমরা কোথায়? তুই অবস্থা তো ওদিক চেয়ার জিনা। আমার একটু বার খাওয়াচ্ছে বানপুরি। আমার একটু ওটার সময় বুঝতে পারি যে এতটা উঠতে হবে, ঠিক আছে? আমরা তো ওইখানে চলে গেছিলাম, বুঝতে পারি। আমি আবার বুঝতে হবে তো উঠতেই হবে। বাবা, আমি আবার বৃষ্টির জন্য এটা শুট করতে পারি। আমরা ওইখানে চলে গেছিলাম, ভরে দিয়েছিলাম। আর শুটফুট করিনি ভাই, ওইখানে গেছিলাম। হ্যাঁ, অনেক আমরা উঠে গেছিলাম অনেকটা। আমি আবার অনিকেতের হিমালয়ানটা চালাচ্ছিলাম। হ্যাঁ, ওটা চালিয়ে উপরে উঠেছি। তবে স্টার সিটি প্রবলেম হচ্ছে, চালানোর সময় তো হেভি লাগছে, কিন্তু যেই বলেছে ভুল রাস্তায় এসছো ঘোরাও, এবারে আমি পাটাকে এরকম করে, শোন না, এরকম করেছি করে আমি পাটা ব্যালেন্স, পাটা দুবার এরোমেরো হয়ে গেছে, আমার সব শেষ। তো এই হলো লাস্টে একটুখানি অ্যাডভেঞ্চারাস রোড ছিল, একটু অ্যাডভেঞ্চার হয়েছে। আমাদের স্টার সিটিটা আসছিল আমার সাথে, আস্তে আস্তে কোথায় গায়েব হয়ে গেল বুঝতে পারলাম না আর কি। হোটেল রিগারে আমাদের রুমটা একটুখানি তোমাদের দেখাই। একদম নতুন হোটেল, একদম নতুন। জাস্ট আমরাই হয়তো প্রথমে সেটাকে ইনোগ্রেশন বলতে পারো। আমরা এই হচ্ছে আমাদের আজকের রুম। ট্রিপল বেড রুম বলতে পারো। একটা এখানে একটা সিঙ্গেল বেড, এখানে একটা ডাবল বেড রয়েছে, এদিকে টিভি রয়েছে, একটা সুন্দর সোফা রয়েছে, এখানে বান্টু জামা ফামা ঢুকিয়ে দিয়েছে। এই হচ্ছে বাথরুম, বাথরুমে বান্টু রয়েছে, বাথরুমটাও ভালোই হবে। এই হচ্ছে ব্যাপার। আর বাইরেটা হচ্ছে এত সুন্দর একটা ভিউ রয়েছে, এদিকে দেখতে পাচ্ছ, বেশ ভালো, বেশ ভালো লাগলো। রুমটা কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে। তো দিরাঙে আসলে তোমরা কিন্তু দেখতে পারো। অহেন্দার কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। তো তোমরা যদি আসো, যদি এই হোটেল বুক করতে চাও, তো অহেন্দার সাথে কন্ট্যাক্ট করতে পারো।
মর্নিং ফ্রম দিরাং। গতকালের পরে আবার ব্লগটা আজকে এরমভাবে কন্টিনিউ করছি। দিরাংয়ের ভিউটা জাস্ট তোমাদের একটুখানি দেখাই। এই হচ্ছে দিরাংয়ের অদ্ভুত সুন্দর ভিউ। আমাদের হোটেল থেকে ঠিক এরকমই দেখতে লাগছে দিরাংকে। গতকাল আমরা সন্ধ্যেবেলা 7টা নাগাদ এসে পৌঁছেছিলাম দিরাং, আর তারপরে সবাই মিলে এনজয় করেছে, ফাটিয়ে পার্টি হয়েছে। আর এখন সবাই মোটামুটি বাইকগুলো সব এখানে পার্ক করা ছিল, আর এখন সবাই বেরিয়ে পড়েছে এখান থেকে মান্ডালা টপের জন্য। আজকে আমাদের দুটো প্ল্যান রয়েছে। তো প্রথম প্ল্যান হচ্ছে মান্ডালা টপ, আর সেকেন্ড প্ল্যান কি সেটা আস্তে আস্তে তোমাদের বলছি। তো ঘুম থেকে উঠে এখনও অবধি ব্রেকফাস্ট করিনি। পুরো টিম বেরিয়ে গেছে, পুরো টিমের ব্রেকফাস্ট হয়ে গেছে, কিন্তু আমার আর বান্টুর এখনও অবধি ব্রেকফাস্ট হয়নি। আমি আর বান্টু এখানে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি। আর তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি এগুলো সব কাঁচা হয়েছে, মানে আমি নিজে কেচেছি এগুলো সব। মানে বড় রাইডে এসেছি, একটু জিনিসপত্র কমই এনেছি, যদিও আমার সব কিছুরই দুটো করে সেট রয়েছে, তো তাই জন্য কেচে নিলাম আর কি। সামনে কঠিন অ্যাডভেঞ্চার রয়েছে, তো কঠিন অ্যাডভেঞ্চারে এই জিনিসগুলো দরকার লাগবে। ব্রেকফাস্টে রয়েছে আমাদের এরকম লুচি, বড় বড় সাইজের লুচি, আর তার সাথে রয়েছে আলুর তরকারি। প্রত্যেকটা খাবার কিন্তু বেশ টেস্টি আছে। এইবারে তো আমাদের বিয়ে বাড়ির মতো অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। সবাই তাই বলছে, খাও যে যেটা ইচ্ছা খাও, আনলিমিটেড খাও। মানে রাইডে এসে ফ্রাইড রাইস, চিলি চিকেন, কাশ্মীরি আলুর দম, আজকে আবার বিরিয়ানি হবে নাকি শুনছি। না, আজকে বিরিয়ানি না, আজকে অন্য একটা ব্যাপার আছে। আচ্ছা কি হচ্ছে দাদা? আচ্ছা দুপুরে ভেটকি আছে। দুপুরে ভেটকি মাছ? বাবা, তুমি রান্না করছো না? তোমার নাম কি? অসীমদার হাতে জাদু আছে। অসীমদার হাতে জাদু রয়েছে। इसको ना डर लग रहा है आप लोग से ना, ये पुलिस बोल के। पुलिस? आप लोग को पुलिस बोल रहे हैं। হ্যাঁ, আমাদের রাইডিং গিয়ার্সের হেলমেট দেখে ভাবছি পুলিশ। তো যাই হোক, এটা হচ্ছে হোটেল, মানে এটা হচ্ছে ওদের বাড়ি, আর এই হচ্ছে হোটেল। বুঝতে পারছো, একদম হোমস্টে কাম হোটেল বলতে পারো। এত বড় একটা হোটেল বানিয়েছে, একদম নতুন হোটেল। সো আমাদের হোটেল থেকে বেরিয়ে একটু অফরোড রয়েছে, যেরকম তোমাদের বললাম। অফরোড করতে করতে আমরা সামনের দিকে যাব, আর এই অফরোডটা ক্রস করার পরে আমরা টারম্যাক পাবো, কিন্তু ন্যারো, অনেকটাই ন্যারো টারম্যাক। আগে আমি মান্ডালা টপের রাস্তা দিয়ে গেছি, তো আমি জানি ব্যাপারটা। আর তার সাথে সাথে আমাদের কিন্তু যথেষ্ট অল্টিটিউড গেইন করতে হবে, মানে দিরাংয়ের অল্টিটিউড ওই 5-5.5 ফিট মতো হবে, আর আমরা মান্ডালা টপের জন্য কিন্তু প্রায় 10,000 ফিট ক্লাইম্ব করবো। মানে জাস্ট 34 কিলোমিটারের মধ্যে কিন্তু 5,000 ফিট ক্লাইম্ব করে ফেলবো আমরা। ওই উপরে রয়েছে দিরাং মনেস্ট্রির ড্রোন শট তোমরা দেখে নিয়েছো। গতকাল আমরা কিন্তু এপাশ থেকেই এসেছি, ওদিকেই যাবো। আমাদের কিছুটা ব্যাক করে যেতে হবে, তারপরে রাইট টার্ন নিয়ে উপরের দিকে উঠে যাবো মান্ডালা টপের জন্য। তো আর্মির একটা ছোট্ট কনভয় যাচ্ছে, হয়তো কোনো কর্নেল বা মেজরের এত সিকিউরিটি হবে না। দেখো এখানটা পুরো ল্যান্ডস্লাইড হয়ে রয়েছে এখানটা, ওই জন্য ট্রাফিক রয়েছে একটুখানি। জাস্ট দিরাং ঢোকার আগেই কিন্তু দেখতে হচ্ছে ভয়ঙ্কর হয়ে রয়েছে কিন্তু পরিস্থিতি। উপরে জেসিবি কাজ করছে, গাছগুলো হয়তো এইসব জায়গায় যেসব গাছগুলো ছিল সেগুলো হয়তো ঝরে পড়ে গেছে। দিরাংয়ের একদম গেটের বাইরে চলে এসেছি আমরা। বাইরে ঠিক বেরোলাম না, তার আগে রাইট টার্ন নিয়ে নিলাম। এরকম দুটো গেট রয়েছে যদিও দিরাংয়ের, এইটা একটা গেট আর সামনে একটা গেট, ওটা আমরা ক্রস করে গেলাম আর কি। মোটামুটি 3-4 কিলোমিটার মতো দিরাং বাজার থেকে এগিয়ে এসে তারপরে রাইট টার্ন নিলাম। এরকমই ন্যারো রাস্তা হবে, এখান থেকে ডিস্টেন্স মোটামুটি ধরে নাও 30 কিলোমিটার। দিরাং থেকে আমরা কিন্তু অনেকটা অল্টিটিউড গেইন করে নিয়েছি, আর মান্ডালা টপের ডিস্টেন্স এখনও এখান থেকে প্রায় 17-18 কিলোমিটার হবে। ভিউ কিন্তু দারুণ রয়েছে, 17 কিলোমিটার মান্ডালা। আর এই রাস্তায় সোজা কিন্তু ফুডুং যাচ্ছে। ফুডুংয়েও কিন্তু খুব সুন্দর একটা মনেস্ট্রি রয়েছে। লাস্ট টাইম যখন এসেছিলাম ফুডুং মনেস্ট্রি, এই রোড দিয়ে আমি গেছিলাম আর ফুডুং মনেস্ট্রি ভিজিট করেছিলাম। তো দারুণ ব্যাপার ছিল আর কি, দারুণ ছিল ব্যাপারটা। তোমাদের মধ্যে যারা মান্ডালা টপ আসবে বলে প্ল্যান করছো বা মান্ডালা টপ আসতে চলেছো, তাদেরকে একটা জাস্ট কথা বলে রাখছি যে এই রাস্তা কিন্তু খুবই ন্যারো, আর ভালো কার্ভ রয়েছে, ব্লাইন্ড টার্ন রয়েছে কিছু, তো খুব সাবধানে কিন্তু রাইড করে। অপোজিট সাইড দিয়েও কিন্তু স্পিডে গাড়ি চলে আসে। আর তার সাথে যখনই কোনো ইনক্লাইন থাকছে বা যখনই কোনো কার্ভ থাকছে, সেখানে কিন্তু ঝুড়ো পাথর পড়ে রয়েছে, ওখানে কিন্তু চাকা স্কিড হওয়ার চান্স রয়েছে। তো একটু সাবধানে রাইড করো এই রাস্তায়। বালি টালি পড়ে রয়েছে কার্ভের সময়, তো এখানে কিন্তু স্কিড হওয়ার চান্স হাই রয়েছে। পুরো ভ্যালিটাই কিন্তু ওয়াইড হয়ে গেছে, পুরো চড়া একটা ভ্যালি হয়ে গেছে, আর যথেষ্ট কালারফুল লাগছে। আচ্ছা, ওয়েদার মোটামুটি ভালোই রয়েছে, নীল আকাশও দেখা যাচ্ছে, তো তাই জন্য কিন্তু যথেষ্ট কালারফুল লাগছে। এই যে ফুডুং এখান দিয়ে 38 কিলোমিটার। ভিউ বলবে ভিউ, জাস্ট একটু ভিউয়ের ফিল নিয়ে নিই।
চোখ খুলে দেখিনি। মান্ডালা টপে প্রায় চলে এসেছি, আর কিন্তু বেশ ঠান্ডা লাগতে শুরু করে দিয়েছে। আর 2 কিলোমিটার হচ্ছে টপ, তার আগে এরকম একটা পাইন গাছের জঙ্গল। পৌঁছে গেছি তাহলে মান্ডালা টপ। মান্ডালা টপে এখানে 108টা ছোট ছোট মন্দির বা স্তূপা রয়েছে। তো এগুলো কি আমাদের কৌশিক একটুখানি ডিটেলসে বলে দেবে। এটা অ্যাকচুয়ালি স্তূপা, যেটা বৌদ্ধ মঙ্কসরা হয় তাদের স্মৃতিসৌধ হিসাবে এটা বানানো রয়েছে। পুরোটা চারিদিক থেকে ঘিরে 108টা, আর তার উপরে বুদ্ধ মূর্তি রয়েছে। ঠিক আছে, ওই জন্য বুদ্ধ মূর্তির মুখটা পেছন দিক করে রয়েছে। ওইটা হচ্ছে কি অ্যাকচুয়াল হাইট বলে। ঠিক আছে, ওনার মুখটা ওই জন্য পেছন দিক করে বসানো রয়েছে, আর তাদেরকে ঘিরে 108টা মঙ্কের স্মৃতিসৌধ। আচ্ছা, আজকে লাকি ডেও বলতে পারো। ম্যান্ডেলা টপে মোটামুটি যা আমরা ভিডিও দেখে থাকি ম্যাক্সিমামটাই হচ্ছে পুরো ক্লাউডি। আমি ওটাই ভিশন করে এসেছি, কিন্তু এসে জায়গাটা চিনতে পারছিলাম না। লাকিলি আমরা আজকে পুরো ওয়েদারটা পেয়েছি এখানে ভালো। আশা করি ওপরেও ভালো ওয়েদার পাবো, এটাই যা বলার আছে যে আমরা লাকিলি পেয়ে গেছি। চলো তাহলে মান্ডালা টপ থেকে আমরা আবার নামতে শুরু করে দিয়েছি। এখান থেকে দিরাং ফেরত যাব। দিরাং থেকে আবার আমরা সাংতি ভ্যালির দিকে যাব। আমাদের লাঞ্চ আজকে একটু লেটে হবে। সাংতি ভ্যালি ঘুরে তারপরে আমরা লাঞ্চ করতে আসবো। এখানে আমরা 4টে বাইক রয়েছে একসাথে, বাকি বাইক সব চলে গেছে, এগিয়ে গেছে সাংতি ভ্যালির দিকে। সাংতি ভ্যালি খুবই সুন্দর একটা জায়গা, আশা করছি ভালো লাগবে তোমাদেরও। দিরাং আমাদের এখন ঢুকতে হলো না, তার আগে থেকে রাইডটা নিয়ে নিচ্ছি আমরা। সাংতি ভ্যালি ডিস্টেন্স এখান থেকে 8 কিলোমিটার মতো হবে। আপাতত আগে সাংতি যাব আমরা, সাংতি ভ্যালি হয়ে তারপরে ব্যাক করে আসবো আবার দিরাঙে এসে লাঞ্চ হবে আমাদের। কামেং নদী ক্রস করে চলে এসেছি আমরা, আর এখন শান্তির দিকে যাচ্ছি। নদীটাকে ডান দিকে রাখবো। এই যে শান্তি নদী, এখান থেকে গিয়ে ওদিকে মিশছে হচ্ছে কামেং নদীর সাথে। শান্তি নদী পুরো ক্রিস্টাল ক্লিয়ার জল, পুরো ক্রিস্টাল ক্লিয়ার। পেয়ে গেছি সবাইকে। এই হচ্ছে শান্তি ভ্যালির সৌন্দর্য। যদিও শান্তি ভিলেজে এখনও আমরা পৌঁছাইনি, সামনে একটা গেট রয়েছে, ওই গেটটা ক্রস করলে শান্তিতে ঢুকবো। ওই যে বলতে বলতে গেট পেয়ে গেছি। ওয়েলকাম টু শান্তি। এই হচ্ছে শান্তি নদী, এখন ক্রস করছি কাঠের ব্রিজ। দুপুর 3:30 বাজে, এখন আমরা পৌঁছে গেছি শান্তি ভ্যালি। তবে আগের বারে যখন এসেছিলাম তখন শান্তি ভ্যালিটাকে আরেকটু সুন্দর লেগেছিল, আরও অনেক সুন্দর লেগেছিলো। এইবারে একটু চেঞ্জ হয়ে গেছে। নদীর পাড়ে অনেক কাজ টাজ হচ্ছে, আমার মনে হয় কোনো ড্যাম তৈরি হচ্ছে মনে হয়, তাই জন্য হয়তো এরকম লাগছে আর কি। তবে সেই নেচারটা নেই। এই ব্রিজটা ক্রস করে এসেছি আমরা, আর এই ব্রিজে বাইক নিয়ে ক্রস করা যায় নাকি সেটাও আমি তো ডাউটফুল, কিন্তু চলে এলাম। যায় আচ্ছা, ক্রস করা যায় আর কি। এই যে নদীকে ঘিরে ড্যাম তৈরি হচ্ছে মনে হয়। এই হচ্ছে নদী। রাজেশ এই ট্রিপে অনেক পাপ করেছে। রাজেশ, কি পাপ করলে তুমি বলো আমাকে? প্রথম পাপ করেছি, বৈদিকদাকে ওভারটেক করেছে, এটা প্রথম পাপ। রাজেশ বলছে পাপটা এটাই করেছি, তোমার সাথে এসছি ভাই। এটা পাপ না, আমি বলেছি বৈদিকদাকে ওভারটেক করলাম, এটা প্রথম পাপ। বৈদিকদাকে ওভারটেক করা ওর কাছে পাপ। আর বলো তোমার সেকেন্ড পাপ বলো এবার কি? সেকেন্ড পাপ কি তুমি বিনা বউকে নিয়ে চলে এসেছো? হ্যাঁ, পাপ করেছো। এইটা তোমার পাপ, একটা প্রপার পাপ তুমি বলতে পারবে না। রাজেশ হচ্ছে, যেহেতু এবার দিদি আসেননি, রাজেশ কিন্তু এই ট্রিপে ওর পাশবিক রূপটা বেরিয়ে আসছে। পাশবিক রূপ? রাজেশ নিজের মানে ভেতরের পাশবিক ইচ্ছেগুলোকে আটকে রাখতে পারছে। মানে প্রত্যেকটা মানুষের ভেতরেই তাহলে একটা পাশবিক রূপ থাকে, রাজেশ সেটা ফুটিয়ে তুলছে, দেখাচ্ছে রাজেশ। প্রচুর জোরে খিদে পেয়েছে, আর আজকে লাঞ্চ আমাদের ডাকছে। লাঞ্চে আজকে রয়েছে হচ্ছে ভেটকি। ভাই খুব খিদে পাচ্ছে, তার মধ্যে তুই বলেছিস লাঞ্চে আছে ঝাল ঝাল করে করতে বলেছি আমি। ও আরো গাইস তাড়াতাড়ি। চলো, এখানে হচ্ছে সৌমদীপ মোটামুটি দায়িত্ব নিয়ে নিয়েছে, সবার ছবি টবি তুলবে। এই হচ্ছে ও লাভলি, তোলা তুলে তাড়াতাড়ি চলো, এবার ডাকছে ভেটকি। কৌশিক কটা ছবি তুলেছো আজকে? ছবি পারফেক্ট হয়নি একটাও নাকি? পারফেক্ট হচ্ছে না? কৌশিক সকাল থেকে আমি দেখছি কৌশিক খালি ফটোই তুলে যাচ্ছে। হে সিঙ্গেল, হে রাজেশ
आप जाइए जाइए जाइए। চলো সবাইকে বলে দিয়েছি পেট্রোল আজকেই ভরিয়ে নিতে, যাদের যাদের পেট্রোল ভরানোর দরকার আছে। কালকে আমরা মোটামুটি 130-35 কিলোমিটার মতো রাইড করবো, তো যাদের যাদের পেট্রোল ভরতে হবে তো তাদের বলেছে আজকে ভরিয়ে নিতে। কারণ এতজন বাইকার যদি কোথাও একসাথে পেট্রোল ভরতে দাঁড়ান না, তো সেখানে মোটামুটি 40-45 মিনিট সময় চলে যাবে। তো তাই জন্য আজকেই সবাইকে পেট্রোল ভরে নিতে বলেছি। পেট্রোল ভরে তারপরে হোটেলে ঢুকবো আমরা, কারণ কালকে আমাদের সব থেকে টাফ রাইড রয়েছে, সব থেকে টাফ। 92.61 দেখো উছালকে না হয়, 92.61 হচ্ছে পার লিটার। সব স্যানিটারি ভ্যালি ঘুরে আমরা চলে এসেছি আমাদের হোটেলে। আর আমাদের লেট লাঞ্চ হচ্ছে আজকে। লাঞ্চে এখানে রয়েছে গরম ভাত, তার সঙ্গে এখানে ঘন করে মসুর ডাল, এখানে আলু ভাজা, শুক্তোটাকে আগে বলতে হতো পরে বলে ফেলেছি শুক্তো আছে, তার সঙ্গে আছে এই রকম পিসের বড় বড় সাইজের ভেটকি মাছ সর্ষে বাটা দিয়ে রান্না, আর চাটনি আনারস দিয়ে। সমস্ত কিছু আমাদের নিজস্ব অপরিটো হোটেল আছে, হোমস্টেজ আছে অনেকগুলো। আমরা পার্টিকুলারলি নর্থ ইস্ট, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, অরুণাচল, একটু অন্যরকম ট্যুর আমাদের সঙ্গে পাবে না। বুঝতে পেরেছি, সে অন্যরকম ট্যুর কীরকম ট্যুর সেটা আমরা নিজেরাও বুঝতে পারছি। সত্যি একটু অন্যরকম ট্রিপ। মানে বেসিক্যালি অয়নদার ট্রাভেল এজেন্সি, ছুটি.com হচ্ছে ট্রাভেল এজেন্সি। তো অয়নদার কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু বা ছুটি.com এর কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তোমরা যদি এই দিকে নর্থ ইস্ট যেরকম বললো, তার সাথে আর অন্য কোনো জায়গায় ট্রিপ, ইন্টারন্যাশনাল, ডোমেস্টিক, কাশ্মীর, লাদাখ, হ্যাঁ, তো অয়নদা মোটামুটি সবই অর্গানাইজ করে, অ্যারেঞ্জ করে, আর এরমভাবেই চলে। মানে একদম এরকম ভেটকি মাছ, মাটন, ভেটকি, পাবদা, কালকে পাবদা আছে। ওরে বাবা, কালকে আবার পাবদাও আছে। ঠিক আছে, তো এরমভাবেই চলে। অয়নদার নাম্বার কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রইলো, একবার দেখে নিতে পারো।